মানে ভিতর থেকে একটা শান্তি অনুভব করে। মোমেন্টটা তৈরি করে দেওয়া, এটা যে কত বড় আনন্দের কাজ। সাপের সাথে বসবাস, সাপ উঠে আসতো শরীরের মধ্যে। এই যে প্রতিবন্ধী যে 18 বছর একটা জায়গায় শুয়ে আছে, তার ওয়াইফকে নিয়ে আসছে, পেটের মধ্যে বাচ্চা মারা গেছে। এই জাতীয় কন্টেন্টগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করেন। বাইবর্ন আমরা খুব বেশি ইমোশনাল, খুবই আবেগী জাতি। একটা বন্যা দেখায় 1 কোটি টাকা একদিনে একজন মানুষ তার ফান্ডে জমা করছে। আমি যদি একটা নাম্বার দিতাম বিকাশ, বিশ্বাস করেন এই ভিডিওর মাধ্যমে বলতেছি আমি, ওনার নাম্বার দিয়ে 50 লক্ষ টাকা কামানো সম্ভব। একজন মেয়ে, তার কাপড়ের কোনো ঠিক নাই, সে বেগুন ক্ষেত দেখাচ্ছে, বেগুন ওইখানে, সে দেখাচ্ছে এখানে। তাহলে তার সন্তান শিকল বাঁধা ছটপট করতেছে। ভয়ঙ্কর স্টোরি। এই রকম সামাজিকতার কাজ করতে গিয়ে অনেকেই, অনেক বড় বড় ফিগার সমালোচিত হয়েছেন। আমার পরিবারকে ধ্বংস করে ফেলছে ও। অনেকের কেরিয়ার শেষ হয়ে গেছে। কেন হয়েছেন সেটা আপনারা আজকের অনুষ্ঠানটা যদি পুরোপুরি দেখেন তাহলে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু মানুষ, বেশ কিছু বলবো না আমি, একটা বৃহৎ কমিউনিটি তাকে চিনে ফেলেছেন তার কাজের জন্য। স্ট্রিট ভ্লগিং এটা পুরো ওয়ার্ল্ডেই নতুন কোনো কনসেপ্ট না। বাংলাদেশের মতো দেশে স্ট্রিট ভ্লগিং করা কাইন্ড অফ ডিফিকাল্ট থিং, কিন্তু যেই সব ব্লগাররা এই কাজটা করে খুব পপুলার হয়েছে তাদের নামগুলো হয়তোবা আজকের এই অনুষ্ঠানে হয়তোবা আলোচনাক্রমে চলেও আসবে এবং আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। রিসেন্টলি যারা করছেন তাদের মধ্যে খুবই পপুলার একজনকে নিয়ে আমার আজকের এই অনুষ্ঠানটা সাজানো হয়েছে, যার নামটা হয়তোবা অনেকেই জানেন না, কিন্তু তার পেজের নামটা, তার পেজে আছেন এবং পেজে কমেন্টস করেন, তার ভিডিওগুলো শেয়ার করেন, এরকম অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আছেন। তার পেজের নাম হচ্ছে ব্রেইন ম্যাসেজ 001, আমি যদি ভুল না বলে থাকি, কিন্তু তার নাম হচ্ছে জুয়েল। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক বলছে জুয়েল ভাই, আমি আপনার অনেক বড় ফ্যান কাজের। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একটা ভিডিও ওনার ভাইরাল হয়েছে, প্রায় 4.5 লাখের উপরে শেয়ার, আমি যদি ভুল না বলে থাকি, অথবা লাইক কমেন্টস কোনো একটা কিছু হবে, যেটা হচ্ছে হাসপাতালে ল্যাব এইডে সম্ভবত এটা লাশ দিচ্ছিল না। কারণটা হচ্ছে প্রায় 1020 টাকা বা তার কম বেশি টাকা পরিশোধ করতে পারছিলেন না যারা ট্রিটমেন্ট করিয়েছেন। এবং আমরা দেখলাম উনি এবং আপনার সঙ্গে আরেকজন আছেন মোজাহের ভাই, উনিও হয়তো কোনো একদিন আসবেন আমাদের অনুষ্ঠানে। তো আমরা দেখলাম যে আপনি ওই কাজটা করলেন এবং লাশ নিয়ে ওরা চলে গেল। শুধু এরকম না, এবং এরকম অসংখ্য কন্টেন্ট আপনি নিয়মিত করছেন। এগুলো কি প্ল্যান করে আসা হলো নাকি করতে করতে আসলে হয়ে গেল? কত সালে শুরু করলেন, কিভাবে হলো, একটু স্টোরিগুলো যদি আমাকে একটু বলতেন। আমার কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসা 3 বছর। আমি একজন ওই মেডিকেল ইঞ্জিনিয়ার। তো একটা মানে ল্যাবে মেশিনের সমস্যা হয়েছে, মেশিনটা ঠিক করতে গেলাম। আমার একটা ভাঙা বাইক ছিল ওই সময়, তো বাইকটা রাস্তায় রেখে গেছি। আমি এসে দেখি হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমার বাইকটা রাস্তায় পড়ে আছে এবং ফুয়েলগুলা রাস্তায় একেবারে দেখে গেছে। হ্যাঁ, ভিজে গেছে। তো আমি আশেপাশে মানুষকে বললাম যে আমার বাইকটা ফেললো কে? তখন বলতেছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওরা অভিযান চালাইছে, তারা ফেলে দিছে। আমি বললাম যে ওকে ফাইন, তারা তো অভিযান চালাইতেই পারে, তাদের তো রাইটস আছে, কিন্তু আমার বাইকটা যদি আমি এখানে রেখে অপরাধ করে থাকি, তারা নিয়ে যাবে, থানায় নিয়ে যাবে, স্ম্যাশ করতে পারবে না, অথবা তার মানে তাদের যে প্রসিডিউর আছে এই অনুযায়ী কাজ করবে, কিন্তু আমার বাইকটাকে তো এইভাবে রাস্তায় ফেলে দিতে পারে না। আমি অন্যায় করছি, কিন্তু এইভাবে তো ফেলে দিতে পারে না। জাস্ট এইটা ভিডিও করে আমি পেজটা আরো আগে খুলছি, কিন্তু তখন কোনো ভিডিও দেওয়া তখনও কি ব্রেন মেসেজ নামই ছিল এটা? তখনও ব্রেন মেসেজ নামে ছিল। কেন এরকম একটা নাম কেন? আমার কাছে মনে হতো যে আমার কথায় যেন আরেকজন কোন একটা মেসেজ পায়। তো 001 কিসের? 001টা মানুষ খুঁজে যেন পায়, যে অনেক সময় সার্চ দিতে ওকে, ফাইন পায় না। ওকে, সো আপনি ওইরকম একটা ভিডিও করে ছাড়লেন ওখানে। ভিডিও করে ছাড়লাম। কত সালে এটা? এইটা মানে আরো 3 বছর আগে। ওকে, ফাইন, 22-এর দিকে হবে। আমি 45 দিন পরে গিয়ে দেখি এটা 2 মিলিয়ন ক্রস করছে, এবং তখন আমার ফলোয়ার হচ্ছে 1300 মাত্র। আচ্ছা। ওই অনেকজনের সাথে কথা বললাম, বললো যে তুমি যদি ফলোয়ারটা কমপ্লিট করো তাহলে হয়তো মনিটাইজেশন পেতে পারো। যেহেতু ওয়াচ টাইমটা কমপ্লিট আমার, হ্যাঁ, ওই সময় মেবি 60 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগে। ওকে। তো 60 লক্ষ মিনিট ওয়াচ টাইম তো অনেক। এখন তো আর ওয়াচ টাইম কাউন্ট করছে না। তো বুস্ট করে ফলোয়ার নিয়ে আসলাম 10,000-এর মতো। এরপরে ওরা সেট আপ দিল, মনিটাইজেশন অ্যাপ্লাই করলাম, দিয়ে দিল। এই টুকটাক করে বিভিন্ন জায়গায় কাজ করছি। আপনি যখন এরকম একটা জনরা তৈরি করে ফেললেন যে পথে ঘাটের মানুষকে নিয়ে কাজ করা, সো এটা কি আসলে ওই
প্ল্যান করে নিশ্চয়ই হয়নি, নাকি সামনে যে ইনসিডেন্টগুলো পেয়েছেন সেগুলো? এখন তো নিশ্চয়ই চারপাশে চোখ থাকে যে কোনটা আসলে মানুষের সামনে নিয়ে আসা যায়, তখন নিশ্চয়ই প্ল্যান করে এটা হয়নি। না, কোনো প্ল্যান ছিল না। আচ্ছা, সো প্রথম থেকে কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেন? প্রথমও এই সেম এই টাইপেরই ছিল। আর কোথাও যাচ্ছি, রাস্তাটা একটু ভাঙা, একটু ভিডিও করে দিলাম, দেখি যে না কাজ হয়, সিটি কর্পোরেশনের লোকজন ঠিক করে দেয়। হুম চট্টগ্রাম 2 নাম্বার গেট, নামটা একটু মেনশন করে বলি, এখানে ময়লা স্তূপ ছিল। হুম তো মানুষ যখন যাতায়াত করতো, গন্ধে মানে খুব গালাগালি করতো মানুষ। হুম তো আমি ভিডিও করার পরে এটা কয়েক মিলিয়ন ভিউ হয়। হুম এরপরে দেখি যে পরের দিনই কাজ একেবারে যাচ্ছে। ক্লিয়ার, সুন্দর। ওকে তো মানুষ অ্যাপ্রিসিয়েট করে, ভালো লাগে। ওকে এই টাইপের কাজ এখনো করি। পাশাপাশি ফাইন্যান্সিয়াল যেহেতু একটা ব্যাপার আছে, আপনি যেটা বললেন, হুম এখন যেহেতু একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আমার নাই, হুম তো আমার কাছে মনে হয় যে ইনকামের একটা অংশ যদি মানুষকে দিয়ে দেওয়া যায় তাহলে সমস্যা কোথায়? মানুষ দেখতে পছন্দ করে, মানুষের উপকার হয় এবং নিজেরও কাইন্ড অফ রুটি রুজির জায়গাটা হয়ে যায়, এই রকম একটা কনসেপ্ট নিয়ে আপনার এই পেজটা দাঁড়িয়েছে। তার আগে থেকে কি কারো ভিডিও দেখা হতো এই জাতীয় কাজ যারা করেন, এবং এই জাতীয় কাজ করে বাংলাদেশে অনেকেই এরকম পপুলার হয়েছেন? আমি একদম নাম ধরে বলতে পারি ফ্রি মোশন, মানে ওর ধারে কাছে আজ পর্যন্ত কেউ যায় নাই, কেউ যায় না। এতটা পপুলার ছিল একটা Right. সময়। ইদানিং কন্টেন্ট দেয় না কেন আমি ঠিক জানি না। সো আপনি নিশ্চয়ই নাদের কাজগুলো দেখতেন। হ্যাঁ, তা তো অবশ্যই। সো আপনি জেনে শুনেই তো নিশ্চয়ই ওই রাস্তাতে গেছেন নাকি? মানুষ যখন এসে বলতেছে যে আমি 18 বছর 20 বছর যাবত একটা ঘরের মধ্যে শুয়ে আছি, দেখেছি আমি ভিডিওটা। হ্যাঁ, তখন আমার এক মানে কলিগ আর কি, একই সঙ্গে কাজ করি, হাসান ভাই নাম, বললো যে জুয়েল ভাই কিছু করা যায়। আমি বললাম, চলেন দেখি যাই। মাত্র 10,000 টাকার বাজার নিয়ে গেছিলাম এবং যাওয়ার সময় হাসান ভাইকে বলছি আমি কোনো ফান্ড কালেক্ট করি না, বিকাশ রকেট দিয়ে যে প্রতিবন্ধী এর জন্য টাকা পাঠাও। এটাকে আপনি আজ পর্যন্ত করেন নাই? আজ পর্যন্ত করি নাই, আচ্ছা, আর ভবিষ্যতে করব না। এই প্রসঙ্গে আমি আসতে চাই, খুব সিরিয়াসলি আসতে চাই, এবং এই প্রসঙ্গে এসে আমি আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স এবং আজকে ও যে কাজটা করছে ব্রেইন ম্যাসেজ 001, এই পেজটা যাতে আগামী লম্বা সময় যতদিন ও করতে চায় নির্ঝঞ্ঝাটভাবে করতে পারে, সেই জন্য কিছু পরামর্শ বা কিছু এক্সপিরিয়েন্স হয়তো আমাদের দুজনের জায়গা থেকে আসবে, যেটা নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের খুব বড় হেল্প করবে। কারণ এই রকম সামাজিকতার কাজ করতে গিয়ে অনেকেই অনেক বড় বড় ফিগার সমালোচিত হয়েছেন। কেন হয়েছেন সেটা আপনারা আজকের অনুষ্ঠানটা যদি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন, এবং কেন অনেকে করেন না। আমি একসময় প্রচুর করতাম, এখন আমি একদমই সময় পাই না বা আমি করিও না, সেটার পিছনেও কারণ আছে। তো হ্যাঁ, আপনি 10,000 টাকার গল্প বলছিলেন, কি তো হলো? 10,000 টাকার বাজার নিয়ে গেছি, কিন্তু ওনার দেখি যে ঘরের চালের যে অবস্থা একেবারে ভাঙা, হ্যাঁ, দেখেছি আমি। পানি পড়ে। ওর বৃদ্ধ বাবা, সেও এক মানে প্রস্তাব পায়খানা ঠিক মতো হয় না, একটা ব্যাগ হ্যাঁ, নিয়ে ঘুরে হ্যাঁ, এখানে। হ্যাঁ। ছেলেটাও প্রতিবন্ধী, শুয়ে আছে। ছেলের 2টা প্রতিবন্ধী, তাও একটা না। ওহো। তো এই অবস্থায় বাবা কান্না করতেছে বাজারটা দেখে। তো ঘর ঠিক করবে, আসলেই নিজেই তো চলতে পারে না, শুয়ে আছে একটা খাটের মধ্যে, নিচে যে একটা তোষক দিবে এইটা কিনা টাকাও নাই। যাওয়ার সময় হাসান ভাইকে বললাম যে এটা এখানেই ক্লোজ, 10,000 টাকাই ক্লোজ। কিন্তু ওইখানে গিয়ে আমি বলে ফেললাম যে এখানে একটা ঘর হবে, আপনি জানেন না কিভাবে হবে, বাট আপনি বাট এখানে আবেগে ঘর বলেছেন। হবে এবং কোনোভাবে যদি ম্যানেজ করতে না পারি আমি নিজের টাকা দিয়ে ঘর করে দিব। এবং ভিডিওতে এটাও বলছি যে আমি কোনো বিকাশ রকেট কোনো অ্যাকাউন্ট নাম্বার দিই না, হুম। স্পষ্ট কথা। এখন চিন্তা করছি যে একটা ঘর ঈদের আগে বা ঈদের পরে। এবং সব নিজের ফান্ড থেকে, তার মানে এই যে আমি বেশিরভাগ ফান্ড আমার নিজের। আচ্ছা, আর আমার খুব কাছের 2-1 বড় ভাই আছে যারা আমার একেবারে রিলেটিভ, হ্যাঁ, তারা আমাকে মাঝে মাঝে সাপোর্ট দেয়। সো এখানে পাবলিক ফান্ড বলতে গেলে পাবলিক ফান্ড টোটালি নাই, করাই হয় না, একেবারেই নাই। এইটা আপনি করলেন না কেন? আপনার প্ল্যানটা কি ছিল? ওই যে আপনি যে বললেন একটা কথা, হুম যে আমার কাছে যদি কেউ টাকা দেয়, আমি যদি একটা নাম্বার দিতাম বিকাশ, বিশ্বাস করেন এই ভিডিওর মাধ্যমে বলতেছি আমি, ওনার নাম্বার দিয়ে 50 লক্ষ টাকা কামানো সম্ভব। সম্ভব, আই ডু বিলিভ ইট। অনেকে বিশ্বাস করবে না, বাট আমি এটা বিশ্বাস ঠিক করি। আছে? তো এই 50 লক্ষ টাকা আপনি কি আদৌ খরচ করবেন ওইখানে? টাকায় এত খারাপ একটা জিনিস আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিবে, শুধু কি তাই, আপনার ক্যারিয়ারটা শেষ করে দিতে পারে। কেরিয়ারটা শেষ করে দিবে, সেটা তো পরে। অনেকের কেরিয়ার শেষ হয়ে গেছে। আমি এরকম একটা ভিডিও করছিলাম যে একটা বন্যা দেখায় 1 কোটি টাকা একদিনে একজন মানুষ তার ফান্ডে জমা করছে। কি খরচ করছে না সেটা তার ব্যাপার। দেখেন, আমি কেন নেই না, এই যে 1 কোটি টাকা আসলো, এখানে 10 টাকাও আছে। হ্যাঁ, এই 10 টাকায় যেই লোকটা দিচ্ছে আপনাকে,
তাকে কি আপনি মেসেজ দিয়ে বলতে পারবেন যে ভাই আপনার এই 10 টাকা আমি এখানে খরচ করছি? তাহলে আপনার দায়বদ্ধতা কোথায়? আমার এই ঘরে আমি আরেকটা ঘর বানাচ্ছি, ওই সাপের সাথে বসবাস, একটা মেয়ে পুকুরের পাড়ে বসবাস করত। তো হাসান ভাই নিয়ে গেছে, আমি বললাম যে এখানে কামরুল ভাই তার 5,000 টাকা আছে, এটা আমি দিয়ে গেলাম, এবং বললাম যে এখানে একটা ঘর দিব, আমি দেখি না কিভাবে কি করতে পারি। রিপন ভাই নামে এক ভদ্রলোক আমাকে 1 লক্ষ টাকা পাঠাইছে। সে আমাকে নক করতে পারবে, তুমি 1 লক্ষ টাকা কোথায় কি করলা, এক্স্যাক্টলি পার্সোনাল কানেকশন আছে, এবং আমি তাকে রেসপন্স করতে পারবো যে ভাই এই ঘরটা এরকম হয়েছে। কিন্তু এখানে যদি 50 টাকার লোক থাকতো, তাহলে সে আমার সাথে কানেক্ট হতে পারতো, জবাবদিহিতার জায়গাটা থাকতো না। জাস্ট এতটুকু, এই জন্যই, আর কিছু না। সো একদম প্রথম থেকেই পরিকল্পনা করে বিভিন্ন রকমের অভিজ্ঞতা মাথায় রেখে এইভাবে পথ চলা। একদম। সো আলহামদুলিল্লাহ, ইউ আর ডুইং গুড। এখানে প্রচুর মানুষ এগুলো দেখছে, শেয়ার করছে, কিন্তু অনেক মানুষেরই আগ্রহ থাকে যে ভাই আমরা একটু কন্ট্রিবিউট করতে চাই, আমাদের রাস্তাটা কেন বন্ধ করতেছেন? তাদেরকে আপনি কি বলেন? সুযোগই নেই। মানে আমার পরিচিত ছাড়া আমার সাথে, আপনি হয়তো জানেন যে আপনার শোতে আসার জন্য হয়তো বিভিন্ন জায়গা থেকে আমার নাম্বারটা কালেক্ট করতে, হ্যাঁ, আমাকে বলেছে প্রোডিউসার আপনার নাম্বার খুব সহজ ছিল না কালেক্ট করা। তো আমি কোনো অপশনই রাখি না, এটা আমার কাছে ভালো লাগে। আমার কথা হচ্ছে যে আমার তো কন্টেন্ট আছে, আমি মোটিভেশনাল কন্টেন্ট আমি এখানে বসেও বানাইতে পারবো 10টা। আমার কাউকে টাকা দিয়ে ভিডিও করে এখান থেকে টাকা আর্নিং করতে হবে দরকার নাই। আমি এখনো চাকরি করি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি কয়েকটা দেশ থেকে ট্রেনিং করে আসছি, আমার মেধা আছে। আপনি দেখছেন আমি বাচ্চাকে নিয়ে ভিডিও বানাইছি, সেটা কয়েক মিলিয়ন। তো আমার তো এই মানবিক কাজ করে ব্যবসা করে এখান থেকে ইনকাম করতে হবে দরকার তো নাই, আর এই কন্টেন্ট আমার করতেই হবে এরকম কিছু না। জাস্ট এই জন্য আমি এটাকে মানে পাত্তাই দিই না, সত্য কথা। আমাদের দেশে মিস্টার বিস্টের মতো কন্টেন্ট ক্রিয়েটর জন্ম নেওয়া সম্ভব না। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা সম্ভব না। তার পেছনে কিছু কারণ আছে, আমাদের সোশিও ইকোনমিক অবস্থা এবং একই সাথে আমাদের ইউনিকনেস চিন্তা করার জায়গাটাও একটু ডিফিকাল্ট। কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা স্ট্রেংথের জায়গা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রচুর মানুষ, অনেক মানুষ ইনভলভ সোশ্যাল মিডিয়াতে, এবং আমাদের বাইবর্ন আমরা খুব বেশি ইমোশনাল, খুবই আবেগী জাতি। যদিও ওটা রাইট ট্র্যাক না রং ট্র্যাক সেটা নিয়ে বিতর্ক আছে, খুব আবেগী জাতি। এবং এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচাইতে পপুলার কন্টেন্ট যেগুলো লাস্ট 10 ইয়ার্স আমি যদি বলি, সেটা হচ্ছে আপনারা যে ধরনের কন্টেন্ট করেন, একেবারে প্রান্তিক পর্যায়ের হাটে ঘাটে মাঠে গিয়ে মানুষের সাথে মিশে যে কন্টেন্টগুলো হয়, এগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, এগুলোর লক্ষ লক্ষ শেয়ার হয়। কতগুলো ভিডিও করেছেন এরকম যেগুলোর মাধ্যমে পার্টিকুলারলি যাদেরকে নিয়ে করেন তাদের ভাগ্য উন্নতি হয়েছে বা তাদের জীবনমান পরিবর্তন হয়েছে? প্রায় 100-র কাছাকাছি হবে। এগুলো ইয়ে করেন আপনি, মানে ফলো আপ করেন যে ওই লোকটাকে নিয়ে আমি 2 মাস আগে কাজ করেছিলাম, সে এখন কেমন আছে, চলেন একটু দেখে আসি? এটা আমার খুব বড় গুণ, বাই ফোনে তাদের সাথে কথা বলি। আচ্ছা, যে এখন কি অবস্থা। হয় না এরকম করতে করতে একটা বড় জিনিস চিন্তা ভাবনা করে ফেলা? মানে ধরেন আপনি আজকে যে মানুষটার জন্য ঘর নির্মাণ করলেন, 2টো প্রতিবন্ধী সন্তান, নিজেও চলতে পারে না, বৃদ্ধ বাবা, কোনো একদিন হয়তো বা চিন্তা করবেন একটা কমিউনিটিতে 100টা বাড়ি আপনি বানিয়ে দেবেন, সেই সামর্থ্য আপনার হবে। সেটা আপনার কন্টেন্টের মাধ্যমে হোক, আয়ের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক না কেন, চিন্তা ভাবনা হয় না কখনো বড় চিন্তা? হ্যাঁ, বড় চিন্তা হয়। আমার স্বপ্ন হচ্ছে আমি একটা হোটেল করব যেখানে কোনো লাভ হবে না। সাপোজ একজন রিক্সাওয়ালা, সে 25 টাকা বা 20 টাকা, মানে হোটেলটা হবে এরকম অলাভজনক। আমি যা বাজার করব ভাগ করে, যে এত টাকা খরচ হয়েছে পার প্লেট, তারা ওরকম করে খেয়ে যাবে আর কি। ও ওয়াও, এটা খুব রিসেন্ট করব। এরকম একটা চিন্তা কেন মাথায় আসলো? খাওয়া নিয়ে কোনো গল্প আছে, কষ্ট পেয়েছেন বা কখনো এরকম কোনো কিছু খাওয়া বা দেখেছেন? ছোটবেলা থেকেই তো আসলে ঝামেলার মধ্যেই বড় হয়েছি। আমার আব্বু শিল্প কর্পোরেশনে চাকরি করতো আন্ডারে, কিন্তু আমার আব্বু চাকরি ছিল বছরে 3 মাস, আর 9 মাস বসে থাকতো আব্বু। ওহো। আর আমার আব্বু ওই যে কয় টাকা স্যালারি পেতো এনে আম্মুর কাছে দিয়ে দিত, যে এখন তুমি চালাও সংসার। অনেক ঝামেলার মধ্যে দিয়ে তো জীবন পার হয়েছে। মধ্যবিত্ত ফ্যামিলিতেই ছিলাম। সবচেয়ে ভালো লাগার জায়গা কি জানেন? আমি একটা বাড়ি করতেছি আমার গ্রামে, উপরে টিন দিয়ে, নিচে একটু সুন্দর করে আর কি। তো আমার আম্মুকে টাকা পাঠাই, সে খরচ করে, তার জীবনেও সে এত টাকা দেখে নাই আর কি। আর আমি খুব দূর থেকে ফিল করি যে আম্মু নিজের হাতে খরচ করতেছে, প্রায় 15-20 লাখ টাকা খরচ করে ফেলছে। তো ভালো লাগে আর কি। নিশ্চয়ই, সন্তান হিসেবে এর চেয়ে বড় পাওয়ার কি আছে? এটা বড় পাওয়া আর কি, প্রিয়জনের মুখে হাসি ফোটানো।
বিয়ে শাদী তো নিশ্চয়ই আগে হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনে আসার আগে। হ্যাঁ, বিয়ে অনেক আগে। ভাবি কতটা পছন্দ করে? ও নিজেও কন্টেন্ট ক্রিয়েট করে এখন। করে নাকি? হ্যাঁ। কিভাবে, মানে কিরকম? ও ওই সোশ্যাল মেসেজগুলো আমার মতোই ওকে, আলাদা পেজে করে নাকি? আলাদা পেজে করে। ওকে, আচ্ছা, মাত্র শুরু করছে আর কি। বিউটিফুল। আপনার 2টা মেয়ে এবং মাঝে মাঝে আপনার ছোট মেয়েকে নিয়ে আপনি বোধহয় টুকটাক ভিডিও করেন। খুব ইন্টারেস্টিং। আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম এরকম যে আগে আমার বাচ্চাকে আমি এটা দিতে পারতাম না, এখন আমি এটা পারি। এইটার মধ্য দিয়ে আপনি একটা মেসেজ বের করে নিয়ে আসার চেষ্টা করলেন এবং হোয়াট, গরিব হওয়াটা সমস্যা না, না জীবনে ডিফিকাল্ট সিচুয়েশনে পড়াটা সমস্যা না, কিন্তু ওই পড়ার পরে যদি ওখান থেকে যদি আপনি কোনো কিছু না শিখে বের হয়ে আসেন সেটাই সমস্যা। সেই সমস্যা। হ্যাঁ, ওই জন্য নজরুলের একটা কথা ছিল না, হে দারিদ্র তুমি মোড়ে করেছ মহান, তুমি মোড়ে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান। সো দারিদ্রিক অবস্থা বা দরিদ্র অবস্থায় আমরা আছি, এটা যদি আমাকে কিছু শেখায় জীবনে, আমি অন্তত 10টা মানুষের কাছে দাঁড়াইতে পারবো, যার কারণ আমি জানি কষ্টটা কি। সো আপনি যে পরিবারে যেভাবে বড় হয়েছেন, আপনার ভিডিওর স্টার্টিং দেখেই বোঝা যায় যে ইউ আর মোর এক্সপেরিয়েন্সড, যে এই লাইফটাতে আপনি কোনো না কোনোভাবে টাচ করতে পারেন আপনাকে। এখন পর্যন্ত যাদেরকে নিয়ে কাজ করেছেন, এমন কোনো কিছু কি আছে বিহাইন্ড দ্য সিন যেটা দর্শকরা জানেনি, যেটা আপনাকে খুব টাচ করেছে, যেটা আপনাকে ইমোশনালি খুব বেশি হাই ইমোশনে নিয়ে গিয়েছে? আমি অফলাইনে দিতে পছন্দ করি আর কি। আমার অনেক আমার এখানেও অনেক টাকা আছে। হ্যাঁ, আমি যদি দেখাই, এগুলো আমি অফলাইনে দেই আর কি। হ্যাঁ, এগুলা বেশিরভাগই নতুন নতুন নিয়ে টাকা দেই আর কি। দেখেন, হ্যাঁ হ্যাঁ, আপনি দেখাতে পারেন, আপনি ক্যামেরাতে, এই ক্যামেরাতে দেখাতে পারেন। আমরা আচ্ছা জুয়েল ভাইয়ের পকেট ভর্তি টাকা। হ্যাঁ, এগুলো আমি দেই, মানে চকচকা নোট দেই কেন? যাতে করে সে খুশি হয়। কাউকে 100 টাকা নোট দিলে, চকচকা নোট, সে এত মানে ভিতর থেকে একটা শান্তি অনুভব করে, যেটা দেখে খুব ভালো লাগে। এটা অফলাইনে। আচ্ছা, অফলাইনে দিতে আমি খুব বেশি পছন্দ করি এবং ওইখানে আমি বেশি তৃপ্তি পাই। সাগর পাড়ে এক সময় এক ভদ্র মহিলা এসে আমাকে বলতেছিল যে আমি খুব সমস্যায় আছি, চিকিৎসার জন্য কিছু টাকা দরকার। তো বললাম সারাদিনে কত উঠছে? বলছে এই তো 400-500 টাকা উঠছে। তো তাকে আমি প্রায় 3600 টাকার মতো দিয়েছিলাম। ও আমাকে, মানে বৃদ্ধ মহিলায় এমনভাবে জড়ায় ধরছিল, এটা আমার কাছে সবচেয়ে বেশি টাচ করছে যে আসলেই মানুষকে যদি একটু সাপোর্ট দিয়ে একটু ভালোবাসা পাওয়া যায়। মানুষের সুখ, মানে মোমেন্টটা তৈরি করে দেওয়া, এটা যে কত বড় আনন্দের কাজ, মানে এটা আসলে যে না করেছে সে বুঝতে পারবে না। আমরা আসলে যাই করি না কোনো জীবনে, টাকা ইনকাম করি, পরিশ্রম করি, আমরা কেন করি? ওই সুখের জন্যই তো করি। সুখের জন্য। এবং সেটা যদি আপনি কাউকে কোনো না কোনোভাবে তৈরি করে দিতে পারেন, এর চেয়ে জীবনে সুখের আর কোনো কিছু হয় বলে মনে হয় না। কিন্তু এইসব কাজে সমালোচনাও হয়, কিন্তু আবেগ ব্যবসায়ী বলা হয় আমাদেরকে অনেক সময়, ভিউ ব্যবসায়ী বলা হয় আমাদেরকে অনেক সময়। নিশ্চয়ই অনেকে অনেক সময় বলেও। কেমন লাগে, কি রিপ্লাই দেন? তা আমি একটা ভিডিওতে বলছিলাম যে ওই চট্টগ্রাম মেডিকেলে একজন ভদ্রলোক তার ওয়াইফকে নিয়ে আসছে, পেটের মধ্যে বাচ্চা মারা গেছে, 10,000 টাকার জন্য সার্জারি করতে পারতেছে না। তো আমি বলছিলাম যে এই যে আমরা ভিডিও করেই দেই, আপনি দেন না এসে। এই 10,000 টাকার জন্য সে পেটের মধ্যে বাচ্চা নিয়ে বসে আছে, আমি ভিডিও করে দিলে সমস্যা কোথায়? তার তো উপকার হচ্ছে। এই যে ভদ্রলোক সাপের সাথে বসবাস, সাপ উঠে আসতো শরীরের মধ্যে, সে একটা 2 লাখ প্লাস টাকা দিয়ে একটা ঘর পাচ্ছে। সে 10 বছর যাবত এখানে, সে কি চিন্তা করছিল সে একটা ঘর পাবে? এই যে প্রতিবন্ধী, যে 18 বছর একটা জায়গায় শুয়ে আছে, তার ফ্যামিলি কখনো চিন্তা করছিল তার জন্য আলাদা বাথরুম, হ্যাঁ, তার জন্য ফ্রিজ, তার জন্য টিভি আসবে, হ্যাঁ, তার জন্য রান্না করে অ্যাটাচড হবে, সুন্দর একটা বাসা হবে? সে কখনো চিন্তা করছিল? সমালোচনা থাকবে। এই জাতীয় কন্টেন্টগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন, বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করেন। সবাই কন্টেন্ট তৈরি করুক, সবাই হয়তো এত মানের করবে না, কিন্তু বেশি বেশি এই লেভেলের মানে কন্টেন্ট ক্রিয়েশন তৈরি হোক এবং বেশি বেশি কন্টেন্ট ক্রিয়েটররা এই সেক্টরে আসুক। তাহলে যেটা হবে যে সবাই আসলে এরকম দুস্থ মানুষদেরকে নিয়ে কাজ করা শুরু করবে এবং এতে করে একটা বড় পরিবর্তন আসবে। তবে হ্যাঁ, ইন্টেনশনটা দেখতে হবে, যে এখানে আসলে ইন্টেনশনটা কী, যেটা উনি প্রথম থেকেই জিনিসটা ক্লিয়ার করেছেন যে বিকাশ নাম্বার থাকতে পারে, রকেট নাম্বার থাকতে পারে, নগদ নাম্বার থাকতে পারে, সেটা যদি ভিকটিমের হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যে ধরুন এমন একজন ভিকটিমকে পাওয়া গেছে যে ভিকটিমের বিকাশ নাম্বার আছে, যে ভিকটিমের সঙ্গে যোগাযোগ করা যায়, যে ভিকটিমের সাথে সরাসরি নিজে আপনি গিয়ে অর্থ দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু এই যাদেরকে ওনারা খুঁজে বের করেন, তারা আমার মনে হয় না যে মোবাইল চালানোর মতো অবস্থায় থাকেন। না। আচ্ছা, আপনার কখনো মনে হয় না, আপনি ধরেন একটা ভিডিও করলেন, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট একটা ভিডিও করলেন, কখনো সেলফ রিয়েলাইজেশন আসে না যে এই মানুষগুলো বেঁচে থাকে কীভাবে? লাস্ট আমি আপনার এই একটা ভিডিও দেখে আমি 1 ঘন্টার মতো চিন্তা করেছি। আমি এরকম কন্টেন্ট নিয়ে প্রচুর কাজ করেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে একটা বাবা, সে বাইরে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসে,
2টা প্রতিবন্ধী ছেলে বছরের পর বছর বিছানায় শুয়ে থাকে এইরকম একটা ঘরে, বেঁচে থাকে কিভাবে এরা? এদের স্টোরিগুলোকে আপনি বের করতে পারেন? না আমি ওই যে আমি বললাম যে আমি গিয়ে বলছিলাম যে এই যে আপনি এতদিন যাবত এখানে শুয়ে আছেন এইভাবে, আল্লাহ হয়তো আপনার জন্য অনেক বড় একটা পুরস্কার রাখছে। যারা এইভাবে থাকে না তারা ওই উপরে অনেক বড় কিছু পাবো এই আশায় জীবনটা কাটাই দেয়। আমি এক অন্ধকে বলছিলাম, জন্ম অন্ধ, আমার বাসায় এসে কিছুদিন আগে ঈদের বাজার নিয়ে গেছে রমজানের সহ। বললাম যে পৃথিবীটা দেখতে ইচ্ছা করে না, এই পৃথিবীটা কেমন আপনি চিন্তা করতে পারেন? ও বলে যে অন্ধকার, কুয়াশার মতো, কিন্তু খুব দেখতে ইচ্ছা করে, খারাপ লাগে না? কয়, উপরে আল্লাহ হয়তো অনেক কিছু রাখছে, তার জন্য অপেক্ষা করতেছি। এটা কিন্তু সবাই ফিল করে। আপনি যদি ফিল করেন যে আমি এত কষ্টে আছি, আপনি বাঁচতে পারবেন না, সম্ভব না। এই ফিলটা আমি অনেক কষ্টে আছি মানে কি, যে আমার জন্য হয়তো অনেক কিছু আছে বা আমার চেয়ে অনেকে আরো খারাপ অবস্থায় আছে, এইসব চিন্তা করে কিন্তু মানুষ বাঁচে। খবরগুলো আসে কিভাবে, মানে আপনার যাদেরকে আপনি হেল্প করতে যাচ্ছেন? বেশিরভাগ খবর ওই পরিচিত মাধ্যমে চলে আসে, বন্ধু বান্ধব যারা আছে এরা ফোন করে। আর রিসেন্ট ওই কিছু ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি, ওরা ওই অনলাইন ভিত্তিক না আর কি, হয়তো ফলোয়ার কম, সো ওদেরকে নিয়ে অনেক সময় ওরা বলে যে ভাইয়া ওইখানে একজন লোক আছে, একটু যাবেন। তো আমি প্রতিবন্ধীদের নিয়ে বেশি কাজ করছি, আপনি হয়তো দেখছেন। একজন প্রতিবন্ধী যারা বিছানায় শুয়ে থাকতো তাদেরকে ইলেকট্রিক হুইল চেয়ার দিছি, তারা বাহিরে চলে গেছে। তো ওরা যখন বাহিরে যায় আমাকে ভিডিও কলে ফোন দেয় যে ভাইয়া আমি 20 বছর পরে বাহিরে আসলাম। তো এই যে আনন্দ, এটা তো আপনি অন্য কোথাও পাবেন না। হ্যাঁ, এটা তো সোশ্যাল মিডিয়ার জন্যই সম্ভব হয়েছে। আর এই মিডিয়াটাকে আমরা অনেক মানবিকতার নামে না, আমার কাছে মনে হয় কি সবাই তো সচেতন। সো এখানে যদি ওই নেগেটিভ প্র্যাকটিস কেউ করে, টুডে অর টুমোরো সে ধরা পড়বেই এবং পড়বে। এই যে লাস্ট যে আমার চট্টগ্রাম মেডিকেলের একটা বাচ্চা, এখানে তার প্রস্রাব পায়খানা এখানে জমা হয়, তার পিছনে রাস্তাটা ফেটে গেছে। এটা আমি ভিডিওতে দেখাইলাম। প্রথম দিন 10,000 টাকা দিয়ে বলছি চিকিৎসার যত খরচ আছে আমি দিব। একটা সেকেন্ডের জন্য উচ্চারণও করি নাই যে আমাকে টাকা পাঠান। ঠিক সেম ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আরেকটা পেজে দিয়ে বলতেছে আমরা কি সাহায্য করতে পারি না এনাকে, এই জন্য দিয়ে দিলাম বিকাশ নাম্বার। এইটা কতটা অমানবিক আপনি চিন্তা করতে পারেন। সো আপনি যেটা বললেন এটা তো আরো সেন্সিটিভ, কারণ আপনার এখানে অর্থের ব্যাপার স্যাপার থাকে। তো কি হয়, মানে কোনো ধরনের কোনো গতকালকের ঘটনা, আমরা একটা প্রাইভেট কারে যাচ্ছিলাম, তো আমার সাথে তো কেউ যোগাযোগ করতে পারে না, ওই হাসান ভাই বললাম যে তাকে ফোন দিছে মুসাইদা ফাউন্ডেশনের, যে হাসান ভাই জুয়েল ভাই এবং মোজাহের ভাইয়ের কথা বলে আমার কাছে সাইন নিয়ে 9,000 টাকা নিয়ে গেছে। এটা গতকালকে ঘটনা। তো ঠিক আছে দাঁড়াইতে বলেন দেখি। তো ক্যামেরা অন করলাম, গিলাম, মানে সামনে গিয়ে বললাম যে কি সমস্যা। বলতেছে ওনাকে দেখে আমি মানে এত খারাপ লাগছে, পুরাটা শরীর পোড়া। হ্যাঁ, এগুলো বোঝা যাচ্ছে, ক্যামেরাতে তো আনা যায় না অনেক সময়, টাওয়েল দিয়ে ঢেকে রাখছে। বললো যে 2 জন লোক আসছে, হ্যাঁ পেজটাও দেখাইছে আমাকে, আমার পেজে আছে, যে এই পেজ থেকে তারা এসে 9,000 টাকা নিয়ে গেছে, আপনি কেন দিলেন? বলতেছে আমার তো আর সামর্থ্য নাই 3 লাখ টাকা দিয়ে অপারেশন করানো, ওনার মেরুদণ্ডে নাকি চাপ পড়ছে, তো আপনাদেরকে 9,000 টাকা দিলে নাকি আপনারা 3 লাখ টাকা দিয়ে অপারেশন করাই দিবেন। ওহো, আমি শুধু চিন্তা করলাম আর ভিডিওতে বললাম যে এর কাছ থেকে টাকাটা নেওয়া কি ঠিক হইল? পরে আমার পকেটে 1300 টাকা ছিল আর কি, মানে সবসময় তো টাকা থাকে না। পরে বললাম যে এই ভাড়াটা অন্তত আপনার জন্য, এর বেশি কিছু তো করতে পারলাম না। খুবই অমানবিক। ওই চোরে না শুনে ধর্মের কাহিনী, এটা তো আসলে বলে কোনো লাভ নাই। তবে এসব বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই মাথায় রাখবেন যে ওনার যে কন্টেন্টের ক্রিয়েশনের যে ধরন, সেখানে উনি কোনোভাবেই ফান্ড কালেক্ট করেন না, কোনো ভিডিওর জন্য করেন না।
যে কমিউনিটিতে থেকে উনি সাহায্য নেন সেটা ওনার পরিচিত কমিউনিটি, যেখানে ওনার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জায়গা আছে, যে ভাই আমি আপনার কাছ থেকে 10 টাকা নিয়েছি, এই 10 টাকা দিয়ে আমি এটা করেছি। সো আননোন বা স্ট্রেঞ্জারদের কাছ থেকে উনি কালেকশন করেন না। এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি, এবং যে ধরনের কন্টেন্ট উনি নির্মাণ করছেন সেটার পরিধি যদি আরও বাড়ে তাহলে ভবিষ্যতে এটা নিঃসন্দেহে অনেক বড় একটা জায়গার যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সমসাময়িক যারা কাজ করছেন, মোজাহের ভাইয়ের কথা আপনি বললেন, এছাড়া আরও যারা কাজ করছেন, তাদের সাথে কি আপনাদের যোগাযোগ হয়? হ্যাঁ, মোজাহের আমি তো একসাথে আড্ডা দিই অনেক সময়। মোজাহের সেম। মোজার একটু ডিফারেন্ট করে, আমি যেটা দেখেছি যে এক ভ্যানের মধ্যে পুরো সবজি কিনে গার্মেন্টস পথচারী যারা তাদেরকে বললো নিয়ে যান। না, ইটস ভেরি ডিফারেন্ট। এটা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু ও সেম হচ্ছে, ও কারোর কাছ থেকে ফান্ড কালেক্ট করে না। ভেরি গুড। হ্যাঁ, এইটা আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি, এবং আমরা দুইজনে জয়েন অনেক ভিডিও করছি ভেরি যে গুড। মানুষ জানুক যে আমরা টাকা নিই না। ভেরি গুড। কারণ এটা পাবলিশ না করলে তো হবে না, মানুষকে তো জানাইতে হবে। তারপরেও আসলে ওই যে বাঙালি আবেগী, হ্যাঁ, অনেক সময় ভুলে দিয়ে দেয়।